আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর ছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। নিয়মিত অনলাইন ক্লাস দেখছো এবং বাসায় সেটার অনুশীলন করছো। এই করোনাকালীন মহামারীর সময়ে তোমাদের অনলাইন ক্লাস চলছে। অবশ্যই যেহেতু ক্যাম্পাসে ক্লাস করতে পারছো না, তোমাদের অনলাইন ক্লাসই দেখতে হবে এবং বাসায় করতে হবে। যাই হোক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রভাষক, পৌরনীতি ও সুশাসন বিভাগ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সুশাসনে বা সুশাসন প্রতিষ্ঠা সরকারের করণীয় কী। আশা করছি সেই ক্লাসটা তোমরা দেখেছ। আজকে আমি আলোচনা করব সুশাসন প্রতিষ্ঠা। আজকে আমি এই সুশাসন চ্যাপ্টারটার চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের তো করণীয় রয়েছে, এর পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব কর্তব্য কী সেই বিষয়ে আজকে আলোচনা করব। নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য এই বিষয়ে আজকে আলোচনা করব। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের তো অনেক কিছু করণীয় রয়েছে। এখন শুধু সরকার চেষ্টা করে যাবে বা সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নেবে, কিন্তু আমরা নাগরিকরা যদি আমাদের দায়িত্ব বা কর্তব্য সম্পর্কে সচেষ্ট না হই, আমরা আমাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করি, তাহলে কিন্তু আমাদের রাষ্ট্রে বা যে কোনো রাষ্ট্রেই সুশাসন প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। কথা আছে, কর্মবিমুখ জাতি কখনো সুখ লাভ করতে পারে না বা রাষ্ট্রের উন্নতি করতে পারে, নিজের উন্নতি করতে পারে না এবং জাতির উন্নতি করতে পারে না। তো অবশ্যই কর্মবিমুখ জাতি হলে হবে না, অবশ্যই কর্মঠ জাতি হতে হবে। তো সেই কর্মঠ জাতি বা হলে আমাদের কি করতে হবে, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি সেই বিষয়টা আমরা দেখব। প্রথম যে দায়িত্ব বা কর্তব্য সেটা হচ্ছে সামাজিক দায়িত্ব পালন। 1 নম্বর, সামাজিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব পালন। সামাজিক দায়িত্ব পালন অবশ্যই একজন নাগরিক হিসাবে আমাকে সামাজিক বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে। সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে হবে। সমাজে বসবাসকারী সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। বিভিন্ন রকম সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। সমাজের বসবাসরত জনগণের মধ্যে সামাজিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যেমন সামাজিক উন্নয়ন বিষয়গুলো তাদের সাথে আলোচনা করতে হবে, বা সামাজিক কুসংস্কার দূর করার জন্য, বিভিন্ন রকম কুসংস্কার দূর করার জন্য, যেমন শিক্ষিত আমি সুনাগরিক, আমি সুনাগরিক হিসাবে সমাজে বসবাসকারী জনগণের মধ্যে অর্থাৎ কুসংস্কার যেন তাদের মধ্যে না থাকে সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারি। এরকম আরও অনেক রকম কথা দায়িত্ব আছে, সেই বিষয়গুলো আমরা দায়িত্ব পালন করব, সামাজিক দায়িত্ব পালন করতে হবে। তাহলেই সমাজের উন্নয়ন হবে, আর সমাজের উন্নয়ন হলেই কিন্তু আস্তে আস্তে প্রতিটা সমাজের যদি উন্নয়ন হয় তাহলে কিন্তু অটোমেটিক রাষ্ট্রের উন্নয়ন হবে। তাই এই সামাজিক দায়িত্ব আমাদের কিন্তু সঠিকভাবে পালন করতে হবে।
দুই নম্বর বিষয় হচ্ছে রাষ্ট্রের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রদর্শন। নিঃশর্ত আনুগত্য প্রদর্শন, রাষ্ট্রের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রদর্শন। অবশ্যই আমি একজন নাগরিক হিসাবে আমি যে রাষ্ট্রে বসবাস করি সেই রাষ্ট্রের নিঃশর্ত আনুগত্য প্রদর্শন করতে হবে, কোনো রকম প্রশ্ন ব্যতি রেখেই। রাষ্ট্রের যাবতীয় বিধিনিষেধ আমাকে মানতে হবে। রাষ্ট্র যে বিষয়ে বলেছে এটা করতে হবে সেটা আমাকে করতে হবে, যেটা নিষেধ করেছে সেটা আমাকে মানে বিরত থাকতে হবে। এবং রাষ্ট্রের স্বার্থে আমার যে কোনো ধরনের ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে হবে। অনেক সময় দেখা যায় এরকম হয় যে আমি মনে করি যেটা আমার খুব দরকার, কিন্তু ওটা যদি আমি নেই বা আমি যদি পাই তাহলে রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে। তো সেক্ষেত্রে আমার এই ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দেওয়ার জন্য আমাকে সেই বিষয়ে সচেষ্ট থাকতে হবে, যেন আমি নিজের স্বার্থের কথা চিন্তা না করে রাষ্ট্রের চিন্তা করি। যে কোনো সময় রাষ্ট্রের জন্য যে কোনো স্বার্থ ত্যাগ করতে পারবো, বিনা দ্বিধায় রাষ্ট্রের জন্য জীবন দিতে পারি, এরকম মন মানসিকতা থাকতে হবে। তাহলে রাষ্ট্রের সাথে যে নিঃশর্ত আনুগত্য প্রদর্শন, এরকম যদি সব নাগরিক যদি এরকম মন মাইন্ড হয়ে থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি সেই রাষ্ট্রের উন্নয়ন অবধারিত এবং সুশাসন প্রতিষ্ঠা হওয়া সম্ভব। 3 নম্বর বিষয় হচ্ছে আইন মান্য করা। আইন মান্য করা, তোমরা খুব ভালো করে জানো যে আমার দেশেও আইন রয়েছে। আমরা কেমন আইন মানি সেই বিষয়ে তোমরা খুব ভালো করে জানো, আমিও জানি। আমরা খালি বড় বড় কথাই বলতে পারি, আমরা কিন্তু কাজের বেলায় ঠন ঠন ঠন। এই জন্যই আমার দেশ কিন্তু এত পিছিয়ে রয়েছে আস্তে আস্তে, মানে অন্যান্য উন্নত রাষ্ট্রের তুলে তাকালে আমার দেশ অনেক পিছিয়ে। এর কারণে হচ্ছে কিন্তু আমরা আইন মানি না। আমরা অনেক সময় নিজেরা বড় বড় কথা বলে থাকি, কিন্তু যে কাজটা আমার করা উচিত সেই কাজটা আমরা কিন্তু করছি না, যেখানে সেখানে ময়লা ফেলছি। হ্যাঁ, যে আইনটা মানার দরকার, অর্থাৎ বলা হচ্ছে যে তুমি এইভাবে চলো, রাস্তার বাঁ পাশ দিয়ে চলতে হবে, ডান পাশ দিয়ে চলা যাবে না। হ্যাঁ, এখানে এদিক দিয়ে স্পিড ব্রেকার রয়েছে, সেখানে গাড়ি থামাতে হবে, আস্তে চলতে হবে। গাড়ির গতিবিধি যেখানে বলা হচ্ছে এত কিলোমিটার বেগে যেতে হবে, তার বেশি যাওয়া যাবে না, সব কিছুই। তারপরে যেখানে সেখানে ইউটার্ন নেওয়া যাবে না। তো এরকম এই যে আইনগুলো রয়েছে, এই আইনগুলো আমরা যদি যথাযথভাবে মানি তাহলে কিন্তু অটোমেটিক্যালি সমাজে রাষ্ট্রে আস্তে আস্তে কিন্তু শান্তি আসবে। কিন্তু আমরা কিন্তু আইন মানি না। আমরা সাধারণ জনগণ বা নাগরিক দূরের কথা, দেখা যাচ্ছে যারা আইন মান্য করবে, আইন রক্ষা করবে, সেই আইন রক্ষাকারী তারা আইনের ভক্ষক, তারাই বেশি আইন মানছে না। এইরকম হওয়ার ফলে কিন্তু রাষ্ট্রের উন্নয়ন ব্যাহত হচ্ছে, রাষ্ট্রের সুশাসন ব্যাহত হচ্ছে। অবশ্যই আমাদেরকে আইন মানতে হবে, এবং আইন যেন সবাই, খালি আমি আইন মানবো তা না, সবাইকে যেন সবাই যেন আইন মানে সেই বিষয়ে সচেষ্ট হতে হবে, তাহলে সুশাসন প্রতিষ্ঠিত সম্ভব। এর পরের বিষয় হচ্ছে 4 নম্বর, সৎ ও যোগ্য নেতৃত্ব। সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন। সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন। একজন সুনাগরিক হিসাবে আমাকে অবশ্যই দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ভালো হয়, রাষ্ট্রের সেবা করতে পারে, সমাজের সেবা করতে পারে, এরকম যোগ্য প্রার্থী আমাকে বাছাই করতে হবে।
এখন যদি আমি এই কাজটা না করে, দেখাচ্ছে আমার আত্মীয় বা দুঃসময় কোনো আত্মীয় আমার, সে নির্বাচনে দাঁড়াচ্ছে, সে ঘুষখোর, অহরহ মিথ্যা কথা বলেছে, জনগণের টাকা লুটপাট করবে, এরকম একটা চিন্তা ভাবনার লোক, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আমরা তাকে সাপোর্ট করি, কারণ সে আমার আত্মীয়, সে জিতলে আমার লাভ হবে। এই যে ছোট চিন্তা ভাবনা, বলা হচ্ছে যে দল মানে ক্ষুদ্র স্বার্থে, যে আমার নিজের একটা ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা দেশের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ বিসর্জন দিচ্ছি। ওই লোকটা যদি, খারাপ লোকটা যদি ক্ষমতা যায়, তাহলে কিন্তু হ্যাঁ হয়তো তার আত্মীয় স্বজন দু একজনের হয়তো আঙুল ফুলে কলা গাছ হবে, কিন্তু সমাজের কিন্তু ক্ষতি হবে। সমাজে যে এক মানে মানুষ বসবাস করছে তাদের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে। এরকম ক্ষতিকর কোনো মানে তো ভালো খারাপ মানুষকে ক্ষমতায় আনা বা নির্বাচিত করা মোটেই উচিত নয়। অবশ্যই যোগ্য ব্যক্তি, যে ব্যক্তিকে নির্বাচিত করলে সমাজের উন্নয়ন হবে, রাষ্ট্রের উন্নয়ন হবে, হ্যাঁ এরকম ভালো একজন ব্যক্তিকে অবশ্যই আমাদের নির্বাচন করা উচিত। 5 নম্বর পয়েন্ট হচ্ছে নিয়মিত কর প্রদান। নিয়মিত কর প্রদান। রাষ্ট্রে বসবাসকারী একজন নাগরিক হিসাবে আমি যদি করের আওতায় আসি, তাহলে অবশ্যই আমাকে কর দিতে হবে। কারণ আমার মতো 8-10 জনের যে লোকগুলো যারা করের আওতা, তারা করের টাকায় কিন্তু একটা রাষ্ট্র পরিচালিত হয়। রাষ্ট্রের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, রাষ্ট্রের যে যত যে কর্মকাণ্ড পরিচালিত হয়, কোন টাকায়? এই আমাদের করের টাকায় কিন্তু পরিচালিত হয়। এখন আমার কর দেওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও বা করের আওতা টাকা সত্ত্বেও আমি দেখা যাচ্ছে কর দিলাম না বা দুর্নীতি করলাম, টাকা কম দিলাম, এইরকম মন মানসিকতা যদি থাকে, তাহলে সেই রাষ্ট্রের উন্নয়ন ব্যাহত হবে। কারণ আমি করের টাকা কম দিচ্ছি, এরকম সবাই যদি দেখা যায় যে 90% লোক যদি এরকম দুর্নীতি করে, কর টাকা কম দেয় বা কর কম দেয় অথবা কর দেয় না দেয়, তাহলে কিন্তু রাষ্ট্রের আর্থিক দিক দিয়ে কিন্তু ক্ষতিসাধিত হবে। এবং আর্থিক ক্ষতিসাধিত হওয়ার ফলে, অর্থাৎ কম টাকা যখন আসবে, করের টাকা কম উত্তোলিত হবে, তখন ওই টাকাতে কিন্তু ভালো উন্নয়ন হবে না রাষ্ট্রের। এই জন্য একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে বা সুনাগরিক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কর যথাযথভাবে প্রদান করা, এবং অন্য আমার আত্মীয় স্বজন যারা কর দেয়, আমার পরিচিত যারা, তারা যেন কর সঠিকভাবে দেয়, সেদিকে আমার কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাদেরকে প্রয়োজনে আমাদের বোঝাতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে রাষ্ট্রের সেবা করা। রাষ্ট্রের সেবা করা, প্রত্যেকটা নাগরিকের উচিত রাষ্ট্রের সেবা করা। এখন কথা হচ্ছে যে আমরা রাষ্ট্রের সেবা কিভাবে করব? স্যার, অনেকে তোমরা চিন্তা করতে পারো, স্যার রাষ্ট্রে কি হাত পা আছে যে রাষ্ট্রের হাত টিপাটিপি করবো, বা হাত ওই যে যেমন নার্সরা রোগী সেবা করে, বা অসুস্থ লোকের যেমন মনে করো অসুস্থ হলে তার হাত পা টিপতে হয় বা বিভিন্ন রকম ম্যাসেজ করতে হয়, তাহলে তার সেবা হয়। হ্যাঁ, তাকে নিয়মিত ওষুধ খাওয়াতে হয়, এরকম তার পরিচর্যা করতে হয়। তো রাষ্ট্রের তো এরকম কিছু নাই, আমি কীভাবে তার রাষ্ট্রের সেবা করব? আসলে বিষয়টি এরকম না। রাষ্ট্রের অভ্যন্তরে যে বিষয়গুলো রয়েছে সব কিছুর সেবা করতে, যেমন গাছের পরিচর্যা করা রাষ্ট্রের সেবা করা। রাষ্ট্রে বসবাসকৃত কোনো লোক যদি না খেয়ে থাকে, তাকে যদি খেতে দাও, সেটাও রাষ্ট্রের সেবা হয়। রাষ্ট্রে অভ্যন্তরে যে রাস্তা আছে, সে রাস্তার উন্নয়ন করা রাষ্ট্রের সেবা। অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরে যত ভালো কাজ রয়েছে, সবগুলো কাজই হচ্ছে রাষ্ট্রের সেবার মধ্যে পড়ে। তুমি তুমি যে দায়িত্বে আছো, সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে থাকো, তাহলে সেই কাজটাই হচ্ছে রাষ্ট্রের সেবামূলক কাজ হবে। একজন কৃষক সঠিকভাবে যদি ক্ষেতে ফসল ফলায়, সেটা তার রাষ্ট্রের সেবা হচ্ছে, কারণ তার ফসল সারা রাষ্ট্রের মানুষ উপভোগ করতে, তার ফসল থেকে যে চাল বা ধান বা গম যেটি উৎপাদন হচ্ছে, সবজি উৎপাদন, সেটা কিন্তু আমরা খেয়ে বেঁচে থাকছি। একজন শিক্ষক, আমার কথা বলে, আমি যদি সঠিক শিক্ষাদান করতে পারি, সঠিকভাবে তোমাদের ক্লাস নিতে পারি, সঠিক সময় সঠিকভাবে ক্লাস নিতে, তাহলে কিন্তু তোমাদের উপকার হচ্ছে। এই যে উপকার, সেটাও কিন্তু
রাষ্ট্রের সেবা। তুমি একজন স্টুডেন্ট হিসাবে তুমি তোমার দায়িত্ব, সঠিক দায়িত্ব কি, তুমি নিয়মিত ক্লাস করবে, নিয়মিত পড়াশোনা করবে। হ্যাঁ, বাবা মার কথা, সেটাও কিন্তু একটা রাষ্ট্রের সেবামূলক কাজ। কারণ তুমি এইভাবে কাজ করার ফলে আস্তে আস্তে কিন্তু তোমার মেধা বিকাশ হবে, তুমি বড় উচ্চশিক্ষিত হবে, একসময় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় কোনো পদে যাবে। তারপরে কিন্তু ভালো একটা তুমি একটা দায়িত্ব পাবে। সব অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরে যত কাজ, যার যে দায়িত্ব, অর্থাৎ যার যে পজিশনে রয়েছে, যার যে পেশা রয়েছে, সেই পেশা থেকে সে যে দায়িত্ব সঠিকভাবে পালন করবে, সেটাই কিন্তু রাষ্ট্রের সেবামূলক কাজ। 7 নম্বর, সন্তানদের শিক্ষাদান। একজন নাগরিক হিসাবে আমি যেন সুশিক্ষিত হতে পারি, সেদিকে লক্ষ্য যেমন রাখতে হবে, ঠিক তেমনি আমার পরবর্তী বংশধর, আমার ছেলে মেয়ে, তারাও যেন শিক্ষা লাভ করে এবং সুশিক্ষিত হয়, সেদিকে দেখে আমার দায়িত্ব। আমার সন্তানকে শিক্ষাদান করা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। কারণ শিক্ষিত জাতির দ্বারাই কিন্তু একটা রাষ্ট্রের উন্নয়ন হওয়া সম্ভব, একটা রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। একটা জাতি যদি অশিক্ষিত হয়ে থাকে, সেই অশিক্ষিত জাতিকে দ্বারা কিন্তু একটা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। কারণ অশিক্ষিত জাতি ভালো বুঝবে না, অর্থাৎ অশিক্ষিত লোক কিন্তু ভালো মন্দর ব্যবধানটা ভালো বোঝে না। একটা শিক্ষিত লোক, এজন্য নেপোলিয়ন বলেছেন যে আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব। তাই অবশ্যই আমার দায়িত্ব আমার সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া। 8 নম্বর, রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ। রাষ্ট্রীয় উন্নয়ন কাণ্ডে অংশগ্রহণ। রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ। অবশ্যই আমি একজন নাগরিক হিসেবে আমার গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আমার রাষ্ট্রের অভ্যন্তরে যত উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে সেখানে আমার যদি আমার সুযোগ থাকে তাহলে আমি অবশ্যই অংশগ্রহণ করব। রাষ্ট্রের উন্নয়নে যদি আমি ভূমিকা রাখতে না পারি, তাহলে আমি কিসের সুনাগরিক, আমি কিসের সচেতন? যদি আমি উন্নয়ন কর্মকাণ্ডে অংশ হতে পারি, তাহলে এরকম যদি চিন্তাভাবনা সবার মধ্যে থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে এই রাষ্ট্রের বা সমাজের উন্নয়ন হবে এবং আস্তে আস্তে রাষ্ট্রের উন্নয়ন হবে। এর ফলে রাষ্ট্রের উন্নয়ন হওয়া মানেই সেই রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত হওয়া। জাতীয় সম্পদ রক্ষা। জাতীয় সম্পদ রক্ষা, জাতীয় সম্পদ অর্থাৎ দেশের সম্পদ। আমার কোনো অধিকার নেই আমার রাষ্ট্রের বা বসবাসকৃত রাষ্ট্রের বা জাতীয় সম্পদ নষ্ট করার। আমি 2 টাকার সম্পদ তৈরি করতে পারি না, আমি কোটি কোটি টাকার সম্পদ কীভাবে রক্ষা করব? কিন্তু সেটাই হচ্ছে। যেমন আমার দেশের কথাই বলি, আমার দেশে দেখা যাচ্ছে যদি হরতাল হয়, তাহলে দেখা যাচ্ছে যে ছোট ছোট ছেলেপেলে বা অনেক কি বলবো, টোকাই যাদেরকে বলি, এরকম টাইপের ছেলেপেলে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করছে, কোটি কোটি টাকার গাড়ি নষ্ট করছে, আগুন ধরিয়ে পুড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, শিল্প কারখানায় আগুন ধরা দিচ্ছে, ঢিল ছুটছে, বিভিন্নভাবে ক্ষতি সাধন করছে। এটা আসলে মোটেও উচিত না। কোনো কুচক্রী মহলের সান্নিধ্যে গিয়ে বা কোনো খারাপ মানুষের কুপরামর্শে কখনোই এই কাজগুলো করা একদমই উচিত নয়। আমার দেশের সম্পদ আমাকে রক্ষা করা উচিত। জাতীয় সম্পদ নষ্ট করা মানে দেশের ক্ষতি সাধন করা। আর দেশের ক্ষতি সাধিত হলে
রাষ্ট্রের বা দেশের কিন্তু উন্নয়ন হবে না, উন্নয়ন ব্যাহত হবে এবং সুশাসন প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। এই জন্য অবশ্যই আমার দেশের সম্পদ বা জাতীয় সম্পদ আমাকে রক্ষা করতে হবে এবং রক্ষা করার মন মানসিকতা তৈরি করতে হবে। দশ নম্বর পয়েন্ট হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার সাহায্য। আইন শৃঙ্খলা রক্ষার সাহায্য। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি পড়েছিলাম যে আমার দেশে প্রতি 10,000 জনগণের মধ্যে হয়তো প্রতি 10,000 জনগণের জন্য একজন পুলিশ আছে। তো এখন হয়তো সংখ্যা হয়তো বেড়েছে। তো এই পুলিশের সংখ্যাটা, আইন শৃঙ্খলা যারা রক্ষা করবে সেই সংখ্যা কিন্তু খুবই নগণ্য, এবং খুবই নগণ্য হওয়ার কারণে একজন পুলিশের দ্বারা তুমি চিন্তা করে দেখো, যদি এরকম হয় যে সংখ্যা অনুপাত যদি এরকম হয়, তাহলে সেই কীভাবে আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব। তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছে এবং সৎ চিন্তাভাবনা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই সম্ভব। এবং আমাদের উচিত, আমরা নাগরিক হিসেবে আমাদের অবশ্যই উচিত রাষ্ট্রের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাদের সাহায্য করা যতটুকু সম্ভব। বিভিন্ন বিষয়ে তারা কিন্তু একা একা অনেক কাজ করে সম্ভব নয়। যেমন আমার বাড়ির পাশে যদি কোনো দুষ্কৃতিকারী, কোনো খারাপ লোক বসবাস করে রাষ্ট্রে, যার জন্য সমাজের হুমকি, রাষ্ট্রের হুমকি, সেই লোকের সন্ধান কিন্তু আমার পুলিশের কাছে দেওয়া আমার দায়িত্ব। তো এরকম যদি আমি পুলিশকে বা আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আমি সহায়তা করতে পারি, তাহলে কিন্তু সেই আইন শৃঙ্খলা বাহিনীর সহজ হবে আইন প্রতিষ্ঠা করা বা এরকম অপরাধীকে গ্রেপ্তার করে সমাজে শান্তি ফিরিয়ে আনা। তো এই জন্য অবশ্যই আমাদের উচিত আইন শৃঙ্খলা রক্ষায় সাহায্য করা, আইন শৃঙ্খলা বাহিনীকে বা সমাজের বিভিন্ন যারা আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত রয়েছে তাদেরকে সাহায্য করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। 11 নম্বর পয়েন্ট, সচেতন ও সজাগ হতে হবে। সচেতন ও সজাগ হতে হবে। একজন সুনাগরিক হিসাবে আমাকে অবশ্যই সচেতন হতে হবে। আমি যদি সচেতন না হই তাহলে আমার পরিবারও সচেতন হবে না। এই জন্য আমাকে সচেতন হতে হবে, অর্থাৎ সব বিষয়ে আমাকে অবগত জানতে হবে, রাষ্ট্রের অভ্যন্তরে সকল বিষয় জানার চেষ্টা করতে হবে। তাহলেই কিন্তু সচেতন, একদম সচেতন নাগরিকের দ্বারাই কিন্তু সমাজের এবং রাষ্ট্রের উন্নয়ন হওয়া সম্ভব। অসচেতন ব্যক্তির দ্বারা কিন্তু কখনোই উন্নয়ন হওয়া, সমাজের উন্নয়ন হয় না। এই জন্য আমাকে সচেতন হতে হবে। সচেতন হওয়ার জন্য যা যা প্রয়োজন সেটা প্রয়োজন আমাকে করতে হবে। সচেতন না হলে আমার দ্বারা, আমার অজান্তেই দেখাচ্ছে আমার সমাজের, আমার পরিবারের ক্ষতি সাধিত হয়ে যাবে, আমি জানতেই পারবো না, বুঝতেই পারবো না। এই জন্য আমাকে সচেতন হতে হবে বিভিন্ন বিষয়ে, সামাজিক বিষয়ে, রাজনৈতিক বিষয়ে, অর্থনৈতিক বিষয়ে, রাষ্ট্রীয় বিষয়ে অবশ্যই আমাকে সচেতন হতে হবে। রাজনৈতিক আমাকে অবশ্যই সচেতন হতে হবে। আমি যদি সচেতন না হই তাহলে ওই যে বললাম যে আমার দ্বারা অনেক সময় আমার অজান্তেই রাষ্ট্রের বা সমাজের ক্ষতি সাধিত হবে, আমি বুঝতেই পারবো না। তারপরে আমি যদি সচেতন না হই তাহলে আমি আমার অধিকারটা পাবো না, আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো না। আমার কী দায়িত্ব রয়েছে সমাজের জন্য, আমার পরিবারের জন্য কী দায়িত্ব রয়েছে, আমার রাষ্ট্রের জন্য আমার কী দায়িত্ব রয়েছে, কী আইন রয়েছে সেই আইন সম্পর্কে আমি জানি না, আমি অবগত না, তাহলে আমি মানব কীভাবে? এই জন্য অবশ্যই একজন নাগরিককে সচেতন হতে হবে। 12 নম্বর পয়েন্ট হচ্ছে সংবিধান মেনে চলা।
সংবিধান মেনে চলা। তোমরা জানো সংবিধান হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনা করে যে আইন সমগ্র রয়েছে সেটাই হচ্ছে সংবিধান, অর্থাৎ একটা রাষ্ট্র সংবিধান দ্বারা পরিচালিত হয়ে থাকে। তো সেই সংবিধান অবশ্যই আমাকে মানতে হবে। সংবিধানে যত আইন রয়েছে, আমি সংবিধান যদি না মানি তাহলে কিন্তু রাষ্ট্রকে অমান্য করা হয়। সংবিধান অমান্য করা হচ্ছে রাষ্ট্র অমান্য করার সমতুল্য। এজন্য অবশ্যই আমাকে সংবিধান মানতে হবে। সংবিধানে যত আইন রয়েছে সেটা আমাকে মানতে হবে এবং সংবিধানকে সবার উপরে স্থান দিতে হবে। পয়েন্ট, সুশাসনে আগ্রহ। সুশাসনে আগ্রহ। এখন আমি একটা রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছি। কথা আমি হচ্ছে রাষ্ট্রের অভিভাবক। আমি একটা রাষ্ট্রের অভিভাবক, আমি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছি। এখন ওই রাষ্ট্রে বসবাসকৃত জনগণ যদি সুশাসন প্রতিষ্ঠার দিকে অনাগ্রহ হয়ে থাকে তাহলে আমার দ্বারা কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অনেক সময় তোমরা জানো যে আমরা এরকম অনেক পরিবার রয়েছে যে তুমি বোঝাতে যাবে শিক্ষার জন্য, তারা কিন্তু বুঝবে না। তারা মনে করবে যে শিক্ষা গ্রহণ করে কোনো লাভ নেই। তার চেয়ে ছোটো থেকে ছেলে মেয়েকে আমি যদি কাজ শেখাই তাহলে কিন্তু তারা টাকা ইনকাম করতে পারবে। এরকম অনেক পরিবার রয়েছে, তুমি বুঝে যতই চেষ্টা করো বোঝানো, তারা বুঝবে না। তারা মনে করবে যে শিক্ষা গ্রহণ করার কোনো প্রয়োজন নাই, শিক্ষিত হয়ে লাভ কি। শিক্ষা গ্রহণ করে অনেকে বেকার আছে, টাকা ইনকাম করতে পারে না। তো তাদের কাছে টাকা ইনকামটাই মুখ্য, শিক্ষিত হয় না। তো এরকম যে জাতি বুঝতে চাবে না, নিজের ভালো বোঝে না, সেই জাতি কিন্তু তুমি বোঝাতে পারবে না। সেই জাতি দ্বারা রাষ্ট্রের উন্নয়ন বা সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই জন্য অবশ্যই যে জাতির জন্য সুশাসন প্রতিষ্ঠা করতে হবে সেই জাতিকে অবশ্যই সুশাসনে আগ্রহ থাকতে হবে। আমাদের যদি সুশাসনে আগ্রহ না থাকে, আমরা যদি সুশাসনে আগ্রহ না দেখাই, অর্থাৎ সুশাসনে আগ্রহ বলতে কি, অর্থাৎ সুশাসনের জন্য যদি কাজ না করি, আইন ঠিক মতো আমরা পালন না করি, নাগরিক দায়িত্ব যতটুকু আমরা দায়িত্ব, সেই দায়িত্ব যদি আমরা পালন না করি, তাহলে একটা রাষ্ট্রে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা কিন্তু এমনি হবে না। এটা ফল না যে আমি পেরে নিলাম হয়ে গেল। এই জন্য আমাকে অনেকে দায়িত্ব পালন করতে হবে। শুধু আমাকে না, প্রত্যেকটা নাগরিককে দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্রের যে অভিভাবক থাকবে তাকে দায়িত্ব পালন করতে হবে। সঠিকভাবে দায়িত্ব পালনের ফলে সর্বস্তরের জনগণের যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তারপরেই কিন্তু সেই রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত হবে, নচেত নয়। এই জন্য বলা হচ্ছে সুশাসনে আগ্রহ থাকতে হবে। আমাদের যদি আগ্রহ না থাকে তাহলে সেই সুশাসন প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে উদার ও প্রগতিশীল দলের প্রতি সমর্থন। প্রগতিশীল দলের প্রতি সমর্থন। উদার ও প্রগতিশীল দলের প্রতি সমর্থন। এই জন্য সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আমাকে এমন একটা দলকে সাপোর্ট করতে হবে যে দল সমাজ জন্য, আমার রাষ্ট্রের জন্য অবশ্যই ভালো, যার ইতিহাস ভালো বলে, ইতিহাসে দেখা যাচ্ছে যে কোনো খারাপ কাজ করে নাই, অতীতে কোনো জনবিরোধী কোনো কাজ করে নাই, রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে নাই, এরকম একটা দলকে অবশ্যই সাপোর্ট করা আছে। বলা হচ্ছে উদার ও প্রগতিশীল দলের প্রতি সাপোর্ট করতে হবে। এমন কোন দলকে সাপোর্ট করা উচিত নয় যে দলের অতীত ইতিহাস ভালো নয়, জনগণের জন্য খারাপ কাজ করেছে, রাষ্ট্রের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ ভালো করে নাই, রাষ্ট্রের ভালো করে নাই। এরকম কোনো দলকে সাপোর্ট করলে অবশ্যই সেই দলের দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হওয়া সম্ভব না, রাষ্ট্রের উন্নয়ন হওয়া সম্ভব নয়। অবশ্যই এমন দলকে সাপোর্ট করতে হবে যে দল রাষ্ট্রের ভালো করবে, সমাজের ভালো করবে। তথাপি
সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। এই হচ্ছে আজকে আমাদের বিষয়, সুশাসন প্রতিষ্ঠা নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। আশা করছি তোমরা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছো। যদি কেউ বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ক্লাস দেখবে এবং ক্লাসে কমেন্টস করবে। আমি তারপর আরেকবার রিপিট করছি সংক্ষিপ্তভাবে। সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে বা একটা রাষ্ট্রে যখন সুশাসন প্রতিষ্ঠা করতে হবে তখন কিন্তু সবাইকে, অর্থাৎ সমাজের ওই রাষ্ট্রে বসবাসকৃত সর্বস্তরের জনগণকে তার যথাযথ দায়িত্ব পালন করতে হবে। সেক্ষেত্রে নাগরিকেরও দায়িত্ব রয়েছে। সে নাগরিকের কী কী দায়িত্ব রয়েছে বলা হচ্ছে যে সামাজিক দায়িত্ব পালন করতে হবে। সমাজের বসবাসকারী জনগণের জন্য বিভিন্ন রকম দায়িত্ব পালন করতে হবে। শিক্ষা দিতে হবে, প্রয়োজনে অশিক্ষিত মানুষের শিক্ষা দিতে হবে। যারা অসচেতন তাদেরকে সচেতন করতে হবে। তারপরে যারা কুসংস্কারাচ্ছন্ন লোক তাদেরকে কুসংস্কার মুক্ত করার জন্য তাদের সাথে কথা বলতে হবে। অনেক লোক রয়েছে যারা অশিক্ষিত লোকের মধ্যে কিন্তু কুসংস্কারটা বেশি, বিভিন্ন রকম কুসংস্কার রয়েছে। তো এই বিষয়গুলো দূর করার চেষ্টা করতে হবে। তারপর রাষ্ট্রের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রদর্শন করতে হবে, অর্থাৎ রাষ্ট্রের যে নিয়ম কানুন আইন কানুন রয়েছে সেটা আমাকে ফলো করতে হবে। রাষ্ট্রের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। রাষ্ট্রের জন্য ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দেওয়ার প্রস্তুত থাকতে হবে। আইন মান্য করতে হবে। অবশ্যই আমি একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের যে আইন সেটা আমাকে মান্য করব এবং আমার পরিবার যেন আইন মান্য করে, আমার বন্ধু বান্ধব, আমার প্রতিবেশী যেন আইন মান্য করে, সেই বিষয়ে আমাকে লক্ষ্য রাখতে হবে। সৎ এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে অবশ্যই। যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজের ভালো হওয়া সম্ভব নয়। এই জন্য আমি একজন সুনাগরিক হিসাবে আমার উচিত যোগ্য নেতৃত্ব, যে ব্যক্তি যোগ্য, ভালো, সব দিক দিয়ে যে ভালো, সমাজ যেন যাতে ভালো হবে, যার অতীত ইতিহাস ভালো বলে, সে খারাপ কাজ করে নাই, এরকম একটা লোককে বেছে নিতে হবে। তাহলে তার দ্বারা কিন্তু সমাজের উন্নয়ন হবে, রাষ্ট্রের উন্নয়ন হবে। নিয়মিত কর প্রদান করতে হবে। অবশ্যই আমাদেরকে কর প্রদান করতে হবে। করের টাকায় যেহেতু রাষ্ট্র পরিচালিত হয়, অবশ্যই আমাদেরকে নিয়মিত কর দিতে হবে। রাষ্ট্রের সেবা করা, অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাকে অংশগ্রহণ করতে হবে। আমার যে দায়িত্ব, আমি যে পেশায় রয়েছি, আমার পেশার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব, তাহলে সেটাই হচ্ছে আমার রাষ্ট্রের জন্য সেবা, সঠিক সেবা। সন্তানদের শিক্ষা দিতে হবে। অবশ্যই আমার সন্তানকে আমি শিক্ষিত করব। আমি যেমন সুনাগরিক, আমি নিজেকে সুনাগরিক মনে করি, আমার সন্তানকেও আমি সুনাগরিক হিসেবে গড়ে তুলব, এটাই আমার ব্রত হওয়া উচিত। রাষ্ট্রে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। অবশ্যই আমার রাষ্ট্রে যত উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে, আমার যদি সুযোগ থাকে তাহলে আমাকে অংশগ্রহণ করতে হবে। জাতীয় সম্পদ রক্ষা করতে হবে। জাতীয় সম্পদ নষ্ট করা যাবে না। জাতীয় সম্পদ মানে আমার সম্পদ, সবার সম্পদ। জাতীয় সম্পদ রক্ষা করা উচিত, নষ্ট করা উচিত নয়। কারো প্ররোচনায়, কোনো খারাপ লোকের প্ররোচনায় কোনো সম্পদ নষ্ট করা উচিত নয়। সচেতন এবং সজাগ হতে হবে এবং বলা হচ্ছে যে সচেতন লোক উন্নয়ন করা সম্ভব, অসচেতন লোক কিন্তু উন্নয়ন করতে পারে না, দায়িত্ব পালন করতে পারে না। একজন সচেতন লোকই কিন্তু সমাজে উন্নয়নে ভূমিকা পালন করতে পারে। এই জন্য অবশ্যই আমাকে সচেতন হতে হবে। এরপর বলা হচ্ছে সংবিধান মেনে চলা। সংবিধান অবশ্যই মেনে চলতে হবে। সংবিধানের যে আইনগুলো রয়েছে অবশ্যই আমাকে মেনে চলতে হবে। সংবিধান মেনে না চললে, সংবিধান যে আইন যদি না মানি, তাহলে কিন্তু অবশ্যই রাষ্ট্রের উন্নয়ন হবে না, রাষ্ট্রের কিন্তু আইন শৃঙ্খলা বিঘ্ন হবে। তাই অবশ্যই সংবিধান মেনে চলা উচিত। সুশাসনে আগ্রহ সৃষ্টি করতে হবে। জনগণের মধ্যে সুশাসনে আগ্রহ সৃষ্টি করতে হবে। সুশাসনে যদি আগ্রহ না থাকে, অর্থাৎ কর্ম অদক্ষ যদি কোনো জনগণ থাকে, অর্থাৎ কাজে অনীহা, সুশাসনে অনীহা মানেই কর্মে অনীহা। এরকম জাতি, যে জাতি কর্মে অনীহা, কর্মক্ষম কোনো জাতি কিন্তু উন্নয়ন করতে পারে না। এই জন্য অবশ্যই সুশাসনে আগ্রহ সৃষ্টি করতে হবে জনগণের মধ্যে। সুশাসনে ভালো বোঝাতে হবে, সুশাসন প্রতিষ্ঠিত হলে কী হবে, কী উন্নয়ন হবে, সে বুঝতে হবে। উদার এবং প্রগতিশীল দলের প্রতি সমর্থন দিতে হবে। অবশ্যই এমন দলকে সাপোর্ট করব যে দল সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ভালো করেছে, আগেও করেছে বা ভবিষ্যতেও করবে।
এরকম দলকে অবশ্যই সাপোর্ট করা উচিত। এই ছিল আজকে আমাদের মূল বিষয়, সুশাসন প্রতিষ্ঠা নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। আশা করছি তোমরা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছো। আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার ক্লাস শেষে আমার ক্লাস দেখে কমেন্ট করবে। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।